দেখেন যে অনলাইন হবে তাকে যে অনলাইন দেখাবে আর যে অফলাইন তাকে যে লাস্ট সিন দেখাবে, এই লজিকটা কিন্তু এক্সএমএল ফাইলে চেক করছি, এটা আগে কখনো করি নাই। কিন্তু দেখেন এই যে ইউজার রোতে, অর্থাৎ এই যে এক একটা রো যে ডিজাইন করা, ইমেজ তো যে ইউজার প্রোফাইলটা কখনোই আপডেট করা হয় নাই, এ কারণে ডিসপ্লে নেমও নাই, ইমেজও নাই। ইউজার প্রোফাইল যদি কখনো এগুলো আপডেট করে তাহলে এগুলো কিন্তু দেখতে পারবো আমরা। তো দেখেন যেটা করতেছি সেটা হচ্ছে যদি ইউজার নেম না থাকে তাহলে নট অ্যাভেলেবল দেখাবে। দেখেন সব নট অ্যাভেলেবল দেখাচ্ছে কারণ ইউজার নেম সেট করা হয়নি। দ্বিতীয়ত দুইটা ভিউ আছে, একটা হচ্ছে লাস্ট সিন অন এরকম, আর একটা টেক্সট ভিউ হচ্ছে অনলাইন, দুইটা দেখায়। কিন্তু দুইটার কোনটা ভিজিবল থাকবে কোনটা ইনভিজিবল থাকবে সেটা কটলিন কোড দিয়ে কিন্তু কম্পেয়ার করে নিই। এখানে ইয়ে করছি, দেখেন ইউজারের যে অনলাইন নামে একটা প্রপার্টি আছে ট্রু ফলস, ওটা দিয়ে করতেছি। সো এখানেই আমরা দেখেন ভিজিবিলিটি, এই টেক্সট ভিউ এর ভিজিবিলিটি কি হবে যদি ইনলাইন, যেমন এটা লাস্ট সিন অন, এটা কখন, এই টেক্সট ভিউটা কখন ভিজিবল হবে যদি ইউজার ভিজিবল বা অনলাইনে না থাকে। তাহলে যদি অনলাইন ট্রু হয় তাহলে এই ভিউ গন, তার মানে ইউজার অনলাইনে আছে, তার মানে এই টেক্সটটা শো করবে, এটা না, এই কারণে এই ভিউটা গন করা হয়েছে। আর না হলে ভিজিবল। এখানেও সেম, যদি ইউজার অনলাইনে থাকে তাহলে এটাকে ভিজিবল করব, আর না হলে গন করব। সো বাইন্ডিং এক্সপ্রেশনের মধ্যেও কিন্তু এভাবে আমরা এক্সপ্রেশন লিখতে পারি, কটলিন কোড লিখতে পারি। এখন ভিউটা কোত্থেকে পেলাম? এই যে ভিউটা কিন্তু এই ক্লাসে যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এই ভিউটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, ভিউ ক্লাসটাকে, অ্যান্ড্রয়েড ভিউ ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, ভিউ তো অবশ্যই একটা ক্লাস, ভিউ তো অবশ্যই ক্লাস। যত ভিউ আছে সবার প্যারেন্ট ক্লাস, যত লেআউট আর যত ভিউ আছে সবার প্যারেন্ট হচ্ছে ভিউ। ঠিক যেমন যত অ্যাক্টিভিটি আছে সবার প্যারেন্ট হচ্ছে কনটেক্সট। আরো বেশ কিছু যেগুলো সে করি নাই, যেমন অর্ডার, এটা শো করা হয়নি। ইউজারের ক্ষেত্রে অর্ডার শো করছিলাম, এখানে ইউজারের ক্ষেত্রে অর্ডার খালি তুলে নিয়ে আসছিলাম যেটা ইউজার আইডির সাথে ম্যাচ করে, আর এখানে অ্যাডমিন সমস্ত অর্ডার তুলে। আমি কিন্তু সমস্ত কোড, অর্থাৎ অর্ডার ভিউ মডেল থেকে শুরু করে এভরিথিং, এই যে রিপোজিটরি, অর্ডার রিপোজিটরি, সবগুলো অর্ডার তুলে নিয়ে আসে। গেট অর্ডার সেটিংস, গেট অল অর্ডারস, কোড কিন্তু সব আছে এখানে। ভিউ মডেলও মেথড বানানো আছে, রিপোজিটরিও মেথড বানানো আছে। আপনাদের কাজ হবে ফ্র্যাগমেন্টগুলোতে খালি এই মেথডগুলো কল করা, লাইভ ডাটা শো করে, অ্যাডাপ্টার ক্রিয়েট করে, এমনকি অ্যাডাপ্টারও দিয়ে দেওয়া আছে, অ্যাডাপ্টারও কিন্তু দিয়ে দেওয়া আছে। ওকে, তো এখন যেটা করব, এই অ্যাপে আমরা একটু ছোট্ট একটা কাজ করব। আসলে ছোট্ট কাজটা হচ্ছে, এটা অ্যাপ রিলেটেড, মানে ওই অর্ডার এসব রিলেটেড না, এটা হচ্ছে সিম্পলি ডিপেন্ডেন্সি ইনজেকশন কি জিনিস, এর কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব, এবং এই অ্যাপে ডিপেন্ডেন্সি ইনজেকশন একটু অ্যাপ্লাই করব। বলতে মানে এটা রিপিটেটিভ কাজ একটা, আমি একটা করবো, বাকিটা আপনারা এমনি পারবেন। কিন্তু তার আগে বুঝতে হবে ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে কয় তারিখ? 25। ডিপেন্ডেন্সি ইনজেকশন কি জিনিস, এটা অ্যান্ড্রয়েডের ডকুমেন্টেশনে সবচেয়ে বেস্ট ভাবে ডিসক্রাইব করা আছে, আমরা ওখান থেকেই দেখি। ইউনিট টেস্টিং করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমার কোডগুলোকে রিফ্লেক্টেড অবস্থায় থাকতে হবে, অর্থাৎ ওই যে এক ফ্র্যাগমেন্টের মধ্যে বসে বসে ডাটাবেজের কোড করব, সব কিছু করবো, এসব করা যাবে না।
আমরা যেমন এই যে এমভিভিএম প্যাটার্ন সব কোড আলাদা করে ফেলছি, হ্যাঁ, এগুলো কিন্তু আসলে ইউনিট টেস্টিং এর জন্যই করা হয়, যেন ইউনিট টেস্টিং পরবর্তীতে কাজ করার সুবিধা হয়। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন এটাও ওয়ান কাইন্ড অফ ডিজাইন প্রিন্সিপাল, অর্থাৎ আমরা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করবো। এখন কথা হচ্ছে ডিপেন্ডেন্সি জিনিসটা কি। গাইডে যদি যাই, গাইডে যাওয়ার পর দেখেন এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশনের পুরো একটা সেকশন আছে। ডিপেন্ডেন্সি ইনজেকশন, দুই ধরনের ডিপেন্ডেন্সি ইনজেকশন করা যায়, ম্যানুয়াল আর একটা হচ্ছে লাইব্রেরি ইউজ করার মাধ্যমে। ম্যানুয়ালটা দিয়ে করা উচিত, ম্যানুয়ালটা করলে কনসেপ্ট ক্লিয়ার হয়, বাট দরকার সময় নষ্ট করার দরকার নাই, কনসেপ্টটা জাস্ট ছবি দেখে দেখে আর জিনিসটা আসলে কি এটা দেখে। যেমন ডিপেন্ডেন্সি ইনজেকশনের 3টা সুবিধা আছে। কি কি সুবিধা? ডিপেন্ডেন্সি ইনজেকশন দেখেন, এটা একটা টেকনিক widely used in programming and well suited for Android development. By the following principle here you lay the groundwork for good architecture. ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করলে কোড রিউজেবল করা যায়, রিফ্রেক্ট করা যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে টেস্টিং ইজি। হোয়াট ইজ ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যান্ড হোয়াট ইজ ডিপেন্ডেন্সি ইনজেকশন বোঝার জন্য এই দুইটা ছবি যথেষ্ট, এই দুইটা ক্লাস। এই ক্লাসটা একটু দেখেন, একটা কার ক্লাস আর একটা ক্লাস আছে ইঞ্জিন ক্লাস। ওকে, একটা কার ক্লাস, একটা ইঞ্জিন ক্লাস। এই যে কার ক্লাসটা একটু বোঝার চেষ্টা করেন, এখানে কি বুঝতেছেন? কার ক্লাস কি করা হচ্ছে কার ক্লাসের ভিতরে বলেন? শুরুতেই কি করা হচ্ছে কার ক্লাসের ভিতরে? প্রথমে একটা ইঞ্জিন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, তারপরে স্টার্ট মেথড, তারপরে ওই ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হচ্ছে, তারপরে মেইন মেথড থেকে কারের একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো এবং এই স্টার্ট মেথড কল করা হলো। এই ক্লাসটার কথা এবার একটু চিন্তা করেন, ওইটাও কার ক্লাস, এটাও কার ক্লাস, পার্থক্য কি? এটাও ছিল কার ক্লাস, এটাও কার ক্লাস। দুই কার ক্লাসের পার্থক্য কি? পার্থক্য কি? কিসের প্যারামিটার? প্যারামিটারে কি কাকে? পরিষ্কার করে বলেন। পরিষ্কার করে বলেন, পরিষ্কার করে বলেন। কার কনস্ট্রাক্টর, কার অবজেক্ট, কিসের অবজেক্ট? এখানে ইঞ্জিনের অবজেক্টটা কার ক্লাসের ভিতরে ক্রিয়েট করা হচ্ছে, আর এখানে ইঞ্জিনের অবজেক্টটা কার ক্লাসের কনস্ট্রাক্টরে পাস করে দেওয়া হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। একটা ক্লাসের ভিতরে যখন আরেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, তখন ওই অবজেক্টটা ওই ক্লাসের ভিতরেই অবস্থান করে। হ্যাঁ, তাই একটা ক্লাসের জন্য একটা মেমোরি ক্রিয়েট হলো, ওর ভিতরে আপনি আরেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলেন, তেমন ওই মেমোরির ভিতরে আরেকটা মেমোরি। হ্যাঁ, আর এখানে আমি ইঞ্জিনটা হয়তো বাইরে কোথাও ক্রিয়েট করছি, অন্য কোনো ফ্র্যাগমেন্ট, অন্য কোনো ক্লাসে, কিন্তু যখন কারের অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন কনস্ট্রাক্টরে পাস করে দিচ্ছি। যখনই আমরা এরকম কিছু করি, একটা ক্লাসের ভিতরে যখন আরেকটা ক্লাস ক্রিয়েট করি, তখন আমরা বলি যে এই ক্লাসটা আসলে এই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। বোঝা যায়? সহজ করে তো বলতেছি। যখন একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়, তখন এই ক্লাসটা ডিপেন্ডেন্ট ক্লাস, এই ক্লাসটা এখন এর উপর ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে এই ক্লাসের ডিপেন্ডেন্সি। এটা করা উচিত না, এই জিনিসটা করা উচিত না। অর্থাৎ নর্মাল রুলস হচ্ছে, ডিপেন্ডেন্সি ইনজেকশনের রুলস হচ্ছে, আমি কোনো ক্লাসের ভিতরে আর একটা ক্লাসের অবজেক্ট এভাবে ক্রিয়েট করব না, কারণ এই ডিপেন্ডেন্ট ক্লাসগুলোকে পরে আমি যদি এই ক্লাসটাকে টেস্ট করতে যাই অন্য হচ্ছে টেস্ট মডিউলে, তখন এই ক্লাসটাকে টেস্ট করতে গেলে আমার এই ক্লাসেরও ওই ক্লাসের ভিতরে ওই ক্লাসেরও অবজেক্ট ক্রিয়েট করতে হবে। মকআপ অবজেক্ট ক্রিয়েট করা আমার জন্য কঠিন হয়ে যাবে।
এই কারণে নিয়ম হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করা, অর্থাৎ বাইরে থেকে পুশ করা। সো ইঞ্জিন, কারের ইঞ্জিন দরকার, সেই ইঞ্জিনটা আমি এখানে ক্রিয়েট করবো না, আমি বাইরে থেকে দিয়ে দিব। সেটা দুইভাবে দেওয়া যায়, একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে আর একটা হচ্ছে ফিল্ডের মাধ্যমে। আর একটা ফিল্ড, এখানে এখন কনস্ট্রাক্টরে কল করা হয়নি, আর এখানে অবজেক্টটা ক্রিয়েটও করা হচ্ছে না, এখানে জাস্ট লেট ইন ইট, মানে ডিক্লেয়ার করে রাখছি এটাকে বাইরে থেকে ইনিশিয়ালাইজ। কোথায় থেকে করা হচ্ছে? মেইন মেথড থেকে করা হচ্ছে। দেখেন কারের একটা অবজেক্ট ক্রিয়েট করে ইঞ্জিনেরও একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করে দেখেন অ্যাসাইন করে দিচ্ছি। কি রে, হ্যালো, আসসালামু আলাইকুম। কিসে, কোথায়? হ্যালো, তো আমাদের উচিত এই ডিপেন্ডেন্সি গুলোকে হয় ফিল্ড ইনজেকশনের মাধ্যমে। দেখেন এখানে কি করা হচ্ছে, এখানে এই কার ক্লাসের ভিতরে ইঞ্জিনটাকে জাস্ট আগে মানে রেখে দেওয়া হচ্ছে, ইনিশিয়ালাইজ করা হচ্ছে। কখন ইনিশিয়ালাইজ করতেছি? যখন মেইন মেথডে একটা কারের অবজেক্ট ক্রিয়েট করলাম, এবার কার ডট ইঞ্জিন, এখানে বাইরে থেকে দেখেন ইঞ্জিনের অবজেক্টটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করতেছি কোথায়? মেইন মেথডে, কিন্তু সেটা অ্যাসাইন করতেছি এই কারের এখানে, অর্থাৎ বাইরে থেকে। মোট কথা, আপনি কোনো একটা ক্লাসের ভিতরে অন্য একটা ক্লাসের অবজেক্ট নর্মালি ক্রিয়েট করতে পারবেন না। আপনি যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন রুলসটা ফলো করেন, তাহলে আপনি একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা বন্ধ রাখবেন। হ্যালো, হ্যাঁ মামা, আমি ক্লাসে, আমি অফিসে। তো হ্যালো, আমি অফিসে। না 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 না, আসবো না। সন্ধ্যার সময় আম্মু আসবে, তো হ্যাঁ, আসা যাবে না। আরে না, ওসব তো কিছু না। না 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 না, আসতে পারবো না, আসতে পারবো না। আম্মু সন্ধ্যার সময় আসবে, বাসায় থাকতে হবে, চাবি আমার কাছে, বাসা কেউ নাই। দেখি পরে, পরে আসবো। না 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 না, বৃহস্পতিবার আসতে পারবো না। আমি পরে আসবো, আমি পরে আসবো। আর আমি ক্লাস নিচ্ছি, আমি পরে পরে ফোন করি, ক্লাস নিচ্ছি। আমি ক্লাস নিচ্ছি, আমি পরে ফোন দিই। ওকে, তো ডিপেন্ডেন্সি ইনজেকশনের এটাই হচ্ছে মূল থিম। আমি বাইরে থেকে অবজেক্ট পুশ করব। যেমন আমাদের প্রজেক্টগুলোর দিকে তাকাই, আমরা এখানে কি করছি? সাপোজ যে কোনো ক্লাস, যেমন ধরেন ফ্র্যাগমেন্টগুলোতে আমরা কি করছি? ফ্র্যাগমেন্টও তো ক্লাস নাকি? আমার তো পরবর্তীতে ফ্র্যাগমেন্টকেও টেস্ট করার প্রয়োজন হতে পারে। আমরা কি ফ্র্যাগমেন্টে এমন কোনো অবজেক্ট সরাসরি ক্রিয়েট করছি? দেখেন আমরা এই যে প্রোডাক্ট ভিউ মডেল বা বাইন্ডিং, এগুলো ডিফারেন্ট জিনিস, এটা ভিউর সাথে রিলেটেড, এটা এখানেই করতে হবে, এখান থেকে বের হওয়ার উপায় নেই। বাইন্ডিং এর অবজেক্টটা ইনিশিয়ালাইজেশন আমার এখানেই করতে হবে, কারণ এটা ভিউ ক্লাসের সাথে সরাসরি রিলেটেড। আমি যখন এটাকে টেস্ট করব তখন এটাও অটোমেটিক্যালি আসবে। প্রোডাক্ট ভিউ মডেল, দেখেন আমরা প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্ট যদি ক্রিয়েট করি, কখনো কনস্ট্রাক্টর কল করি? কনস্ট্রাক্টর কল করতেছি না, কিন্তু আমার দরকার প্রোডাক্ট ভিউ মডেল। আমি অ্যাক্টিভিটি ভিউ মডেল, এটা ওয়ান কাইন্ড অফ প্রোভাইডার, অর্থাৎ ভিউ মডেলগুলো অ্যাকচুয়ালি কেউ একজন আমাদেরকে প্রোভাইড করে। এখানেও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে। এই যে আমরা বারবার লিখতেছি না বাই, এটা ওয়ান কাইন্ড অফ ডেলিগেট মেথড। অর্থাৎ আমার ভিউ মডেল অবজেক্ট দরকার, আমি সরাসরি কনস্ট্রাক্টর কল করবো না, কারণ ভিউ মডেল এটা তো একটা ক্লাস, তাই না?
আমি ইজিলি কনস্ট্রাক্টর কল করতে পারি, তো কোনো প্রবলেম কেউ আমাকে বাধা দিবে? আমি যদি এই কাজটা করি কেউ বাধা দিবে? দিছে। এখন মনে করেন যে কনস্ট্রাক্টরে এখন কিছু দেওয়া লাগবে, এই কারণে দিচ্ছে। দেখি কনস্ট্রাক্টরে কি চায়। ও ইকুয়াল সাইন দিতে হবে, এই কারণে বাধা দেওয়ার প্রশ্নে আসে না। এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম, এটা তো একটা ভিউ মডেলের অবজেক্ট ক্রিয়েট করলাম, কিন্তু ভিউ মডেলের অবজেক্টগুলো আমরা ভিউ মডেলগুলো শেয়ার ব্যবহার করতেছি, যে একটাই অবজেক্ট ক্রিয়েট হবে সব জায়গায়। অর্থাৎ ভিউ মডেলের অবজেক্টটা আমাদেরকে কেউ প্রোভাইড করতেছে, সেটা কে প্রোভাইড করতেছে? অ্যাক্টিভিটি ভিউ মডেল প্রোভাইডার। সেই কিন্তু আমাদের যখনই কোনো ভিউ মডেলের প্রয়োজন হয়, আমরা এরকম শুধু ভিউ মডেলস বা অ্যাক্টিভিটি ভিউ মডেলস, অর্থাৎ কেউ একজন ক্রিয়েট করেই রাখছে, সে আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে, আমরা কিন্তু নিজেরা কনস্ট্রাক্টর কল করতেছি না। কিন্তু প্রোডাক্ট ভিউ মডেলে ঢুকে দেখেন, আমরা একটা রিপোজিটরির অবজেক্ট ক্রিয়েট করতেছি সরাসরি কনস্ট্রাক্টর কল করে। এটাই ডিপেন্ডেন্সি। আমি একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাসের অবজেক্ট কনস্ট্রাক্টর কল করে এভাবে ক্রিয়েট করতেছি, এটাই করা উচিত না। করলে দোষের কিছু নাই, এই যে একদিন ধরে প্রোগ্রাম তো ঠিকই রান করছে, ঠিকই রান করছে, কোনো প্রবলেম নাই। সারা জীবন এভাবে করে গেলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু কথা হচ্ছে এটা পরবর্তীতে ফিউচারে ঝামেলা করবে যদি আপনি ওই ধরনের কাজগুলো করতে যান, টেস্টিং বা সামথিং, তাহলে ঝামেলা হবে। যেমন অনেকের কাছে তো এমভিভিএমই এখনো পরিষ্কার না, যা এমভিভিএম কেন কি করার দরকার নেই, তো ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটিতে বসেই তো সব কাজ করতে পারি। এখান থেকে ডাটা টেনে হিসেবে নিয়ে ওখানে পাঠাবো, আবার ওখান থেকে টেনে হিসেবে নিয়ে আসবো। কিন্তু এটার বেনিফিট তখনই বুঝবেন যখন আপনার সফটওয়্যারটা চেঞ্জ হবে, নতুন কিছু অ্যাড করবেন, হ্যাঁ, যখন প্রজেক্টটা বড় হবে, মেনটেন করা তখন ইজি সুবিধা হবে। প্রথম দিকে আসলে এটা বোঝা যায় না। তো এখন আজ দেখেন প্রোডাক্ট ভিউ মডেলের মধ্যে আমরা প্রোডাক্ট রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েট করছি, এটা উচিত না। দ্বিতীয়ত প্রোডাক্ট রিপোজিটরির মধ্যে দেখেন আবার ফায়ারবেজের একটা অবজেক্ট ক্রিয়েট করছে, তাই না? দেখেন ফায়ারবেজ ডিবি, যদিও কনস্ট্রাক্টর কল করি নাই, এখানে আরেকটা মেথডের মাধ্যমে কিন্তু ক্রিয়েট তো করতেছি, হ্যাঁ, ক্রিয়েট তো করতেছি। গেট ইনস্ট্যান্স, এটাও আলটিমেটলি গেট ইনস্ট্যান্স হচ্ছে সিঙ্গেল ডট প্যাটার্ন। গেট ইনস্ট্যান্স মেথড অ্যাকচুয়ালি ফায়ারবেজ ফায়ার স্টোরের একটা প্রাইভেট অবজেক্ট, প্রাইভেট কনস্ট্রাক্টর থাকে, সেটা ক্রিয়েট করে দিয়ে দেয়, অথবা পুরান কোনো ক্রিয়েট করা থাকলে সেটাই দিয়ে দেয়। আমাদের এইগুলোকে রিমুভ করতে হবে আমার যত জায়গায় আছে। এবং আমরা যেভাবে কাজ করছি ম্যাক্সিমামই দেখবেন ভিউ মডেল আর রিপোজিটরি এই দুটার মধ্যেই খালি ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে। ফ্র্যাগমেন্টগুলোতে এরকম কোনো ডিপেন্ডেন্সি ইনজেকশন কিন্তু এখনো করা হয় নাই। ওয়েদার অ্যাপে গেলে ওয়েদার অ্যাপটা যে করছিলাম ওখানেও কিছু আছে, ওখানেও মেবি কিছু আছে, এখন এটা দূর করতে হবে। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন দূর করা মানে কি, এই যে প্রোডাক্ট ভিউ মডেল তার যে রিপোজিটরি ক্লাসটা দরকার, এই রিপোজিটরি ক্লাসটা এখানে ক্রিয়েট না করে আমি কনস্ট্রাক্টরে পাস করে দেবো, অথবা এখানে ফিল্ডটা এখানে ফিল্ড হিসেবে রাখবো লেট ইনিট var দিয়ে, বাইরের কোনো একটা জায়গা থেকে ক্রিয়েট করে তারপর পাস করে দেবো। আর বাইরের জায়গায় কি, ভিউ মডেলকে কোথা থেকে আমরা ক্রিয়েট করি? ভিউ মডেল ক্রিয়েট করা হয় কোথা থেকে? ফ্র্যাগমেন্ট থেকে। তার মানে আমাকে পাস ফ্র্যাগমেন্ট থেকেই করতে হবে, আমাকে ফ্র্যাগমেন্ট থেকে এখান থেকে কোথাও পাস করতে হবে, তাই না? রিপোজিটরি অবজেক্ট। কিন্তু এখানে যদি আবার রিপোজিটরি অবজেক্ট এভাবে ক্রিয়েট করি কনস্ট্রাক্টর দিয়ে, তাহলে তো আবার আমাদের প্রোডাক্ট ফ্র্যাগমেন্ট ওই রিপোজিটরি ক্লাসের উপর তখন ডিপেন্ডেন্ট হয়ে গেল। তো নর্মালি যেটা করা হয়, যেই ক্লাসের যেই অবজেক্টগুলো দরকার সেটা বাইরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা ফাইলে বা কোনো একটা ক্লাসে কোনো একটা ফরম্যাটে সব অবজেক্ট আগেই ক্রিয়েট করে রেখে দেওয়া হয়। এবার যার যার দরকার তাকে ওখান থেকে পাস করে দেওয়া হয়। আমরা যদি ম্যানুয়াল ডিপেন্ডেন্সি ইনজেকশন করি তাহলে এই কাজটাই করতে হবে। এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ সার্ভিস লোকেটর। অর্থাৎ সার্ভিস লোকেটর মানে একটা ক্লাস ক্রিয়েট করব যেটা অ্যাপ্লিকেশন রান হওয়ার সাথে সাথে ওই ক্লাসটা লোড হবে এবং যত অবজেক্ট ডিপেন্ডেন্সি অবজেক্ট সব আগেই ক্রিয়েট করে রেখে দেবো। এবার যে ফ্র্যাগমেন্টের যে ভিউ মডেলের যে রিপোজিটরি যা যা দরকার ওই যে প্রথমে অবজেক্ট ক্রিয়েট করছে ওখান থেকে পাস হতে থাকবে। এটা করাটা একটু কঠিন মানে একটু ভেজাল, এবং পরবর্তীতে যে কোনো ক্লাস ক্রিয়েট করলে আমাকে কি করতে হবে, আবার সার্ভিস লোকেটারের অবজেক্ট ক্রিয়েট করে তারপরে ম্যানুয়ালি পাস করতে হবে, ভেজাল জিনিস। এই কারণেই ডিপেন্ডেন্সি ইনজেকশন একটা লাইব্রেরির মাধ্যমে করা হয়। যেমন আগে ছিল ড্যাগার লাইব্রেরি, এখনও আছে ড্যাগার 2। এর কাজ হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করা, অর্থাৎ যে সার্ভিস লোকেটার ক্লাসটা অর্থাৎ অবজেক্ট আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি সেটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে না, ওই লাইব্রেরিটাই অবজেক্ট ক্রিয়েট করে দিয়ে দিবে। যেমন এই ভিউ মডেল ক্লাসের একটা রিপোজিটরি দরকার, এটাকে আমরা এখানে রাখবো না, কনস্ট্রাক্টরে রেখে দিব, কনস্ট্রাক্টরে পাস করব, এখানকার কনস্ট্রাক্টরে পাস করব। যে লাইব্রেরিটা ব্যবহার করব ডিপেন্ডেন্সি ইনজেকশন লাইব্রেরি, সেই লাইব্রেরিটাই প্রোডাক্ট ভিউ মডেলের জন্য একটা রিপোজিটরি ক্রিয়েট করে আমাদেরকে পাস করে দেবে, আমাদেরকে কিছুই করতে হবে না। ওকে,
এবং ডিপেন্ডেন্সি ইনজেকশন ফলো করে দেখবেন কোনো ক্লাসের ভিতরে এরকম সরাসরি অবজেক্ট কনস্ট্রাক্টর কল করে আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি না। তো ডিপেন্ডেন্সি লাইব্রেরি অ্যান্ড্রয়েডের জন্য রিকমেন্ডেড লাইব্রেরিটা হচ্ছে আপনার হেল্ট। আগে ড্যাগার ছিল কিন্তু এখন হিল্ট হচ্ছে, কারণ এটা অনেক অপটিমাইজ করা, অনেক ইজি এখন ব্যবহার করা, অনেক বয়লার প্লেট অর্থাৎ রিপিটেটিভ কোড এটা রিমুভ করে। আর এখন আমাদের যেটা করতে হবে, হিল্ট যদি ব্যবহার করতে হয় আমাদেরকে কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। যেমন ফার্স্টেই যেটা build.gradle রুট লেভেলে যেটা আছে প্রজেক্টের রুটে, এখানে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করতে হবে কি, ডিপেন্ডেন্সির মধ্যে এই জিনিসটা অ্যাড করতে হবে। হ্যাঁ, কিন্তু না, কটলিন না, গ্রুভি। কটলিন এটা হচ্ছে সিঙ্গেল কটলিন অ্যাপ্লিকেশনের জন্য, আমাদের এগুলো কিন্তু সব গ্রুভি। আচ্ছা, তো এখানে এটা অ্যাড করতে হবে। আর আমরা এখানে এই গ্রেডেল ফাইলের চেহারা তো মেলেন না, তাই না? আমরা কি করতাম, এই যে এটাকে কপি করে এখানে দিয়ে দিতাম। এর আগেও করছে, এটা আসলে করার প্রয়োজন নাই। ইনফ্যাক্ট আপনি পুরো বিল্ড স্ক্রিপ্টটা কপি করে প্লাগইনসের উপরে দিয়ে দেন, এতেও কাজ হবে, কোনো সমস্যা নেই। এটা আরও বেটার। এই লাইন বাদ, এই লাইন বাদ। আমরা চাইলে গুগল সার্ভিস বা অন্যান্য কিছু যা যা ক্লাস পাথ এখানে দিয়ে দিতে পারি। সো প্লাগইনসও থাকতে পারে, এটাও থাকতে পারে। এই গেল একটা, দিয়ে দিলাম। দ্বিতীয়ত প্লাগইনস দরকার, এটা আবার পরের যে গ্রেডেল ফাইল সেখানে, অর্থাৎ এটা শুরুতে এটা দিতে হবে। কেএপিটি কিন্তু মাস্ট, এটা লাগবেই। হ্যাঁ, দেখেন এখানে কেএপিটির কথাও বলতেছে, কিন্তু আমরা কেএপিটি আগে অ্যাড করে রাখছি। তৃতীয়ত এই যে ডিপেন্ডেন্সির মধ্যে এই দুইটা লাইন অ্যাড করতে হবে, অর্থাৎ নিচের যে ডিপেন্ডেন্সি এখানে। এটা কটলিনের একটা এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন প্যাকেজ। এটা ব্যবহার করলে আমরা কিছু এক্সটেনশন, কটলিনের কিছু এক্সটেনশন ফাংশন বা ওগুলো ব্যবহার করতে পারি। এটা ওয়ান কাইন্ড অফ প্লাগইন অ্যাকচুয়ালি। এটা যখনই দেখবেন যে কম্পাইলার, যেখানে কম্পাইলার থাকবে তখন কটলিন। এটা যদি কটলিন না হতো, জাভা দিয়ে করতাম, তাহলে এখানে লেখা থাকতো অ্যানোটেশন প্রসেসর। জাভার ক্ষেত্রে হয় অ্যানোটেশন প্রসেসর, কটলিনের ক্ষেত্রে কটলিন অ্যানোটেশন প্রসেসর টি দিয়ে কি জানি আল্লাহ জানে, কিছু একটা হবে। আর কিছু লাগবে না। এবার জাভা ভার্সন 8 দরকার, এটা তো আগের থেকেই দেওয়া আছে, জাস্ট সিম্পলি আমরা সিঙ্ক করব। ওকে, অ্যাড হয়ে গেছে। এখন ব্যবহার করা শুরু করি স্টেপ বাই স্টেপ।
প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ক্লাস ক্রিয়েট করতে হবে এবং মাথার উপর হিল অ্যান্ড্রয়েড অ্যাপ এটা বলে দিতে হবে, জাস্ট লাইক দিস। ওকে, সো আমরা একটা অ্যাপ্লিকেশন ক্লাস ক্রিয়েট করি। মনে রাখবেন, এই যে আমরা যখন অ্যাপটা রান দিই, কি ক্রিয়েট হয়? মেইন অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়, ফ্র্যাগমেন্টগুলো ক্রিয়েট হয়, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যাপ্লিকেশন মানে অ্যান্ড্রয়েড অ্যাপ রান করলে সবার প্রথমে যে অবজেক্টটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নামে একটা ক্লাস আছে। এটাই হচ্ছে আমার মেইন অ্যাপ্লিকেশনের মূল ক্লাসটা, ওটাই কিন্তু অবজেক্টটা সবার প্রথমে ক্রিয়েট হয়। এবং যখন ভিউ মডেলে যে আমরা, মনে আছে কিনা আপনারা জানেন, রুমে মনে হয় কোনো একটা ভিউ মডেলে আমরা যে অ্যান্ড্রয়েড ভিউ মডেল নিছিলাম, এখানে অ্যাপ্লিকেশনের অবজেক্ট চাই। হ্যাঁ, এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন যেটা একটা প্রসেসে রানিং অবস্থায় থাকে। তো আমাদের এই অ্যাপ্লিকেশন ক্লাসটাকে একটু ওভাররাইড করতে হবে। ওভাররাইড মানে কি? এখন নতুন করে বানাতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ক্লাসটাই পুরো রেসপন্সিবিলিটি নিয়ে নেবে এখন। কারণ আমি একটু আগে বলছি যে আমাদের অবজেক্টগুলো এখন কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে সাপ্লাই হবে, অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট বিভিন্ন ক্লাসে সাপ্লাই হবে। সেই যেই জায়গা থেকে সাপ্লাই হবে ওই কম্পোনেন্টটা তো সবার আগে ক্রিয়েট হতে হবে। আমার অ্যাপ্লিকেশন যখনই রান করব সবার আগে ওই কম্পোনেন্টটা ক্রিয়েট হতে হবে এবং সবার আগে যে কম্পোনেন্টটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশনের অবজেক্টটাই সবার প্রথমে ক্রিয়েট হয়। সো অ্যাপ্লিকেশনের মধ্যে আমার আসলে সমস্ত অবজেক্টগুলো ক্রিয়েট করে করে রাখা উচিত, যেন পরবর্তীতে ভিউ মডেল, ফ্র্যাগমেন্ট, রিপোজিটরি সবাই ওই অ্যাপ্লিকেশনের কাছ থেকে অবজেক্টগুলো নিয়ে নিয়ে ব্যবহার করতে পারে। ম্যানুয়ালি হলে কাজ করতে হতো, কিন্তু যেহেতু আমার ডিপেন্ডেন্সি ইনজেকশন দিয়ে ড্যাগার দিয়ে হিল দিয়ে করতেছি, সো এখানে অটোমেটিক্যালি অনেক কোডই জেনারেট হবে। আমি এখানে নতুন একটা প্যাকেজ নিচ্ছি যার নাম দিচ্ছি ডিআই মানে ডিপেন্ডেন্সি ইনজেকশন। এখানে আমি একটা অ্যাপ্লিকেশন ক্লাস বানাচ্ছি, কটলিন ক্লাস, যার নাম দিচ্ছি, এটা কি অ্যাপ? ইকম অ্যাডমিন। নাম দিচ্ছি ইকম অ্যাডমিন অ্যাপ্লিকেশন। এটা একটা অ্যাপ্লিকেশন ক্লাস যেটা এক্সটেন্ড করবে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনকে। ওকে, দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন, বডি লাগবে না। এবং এটার মাথার উপর অ্যানোটেশন দিতে হবে হেলথ অ্যান্ড্রয়েড অ্যাপ, এতটুকুই কাজ। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ক্লাসটাই অ্যাপটা লঞ্চ হলে সবার আগে এটার অবজেক্ট ক্রিয়েট হতো, কিন্তু এখন এটাকে এক্সটেন্ড করে এটাই হবে আমাদের মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। এখন আর এটা ক্রিয়েট হবে না, এটা ক্রিয়েট হবে। কিন্তু এমনি হবে না, আমাকে সেটা বলে দিতে হবে যে অ্যান্ড্রয়েডকে বলতে হবে যে এখন আর তুমি এটার অবজেক্ট ক্রিয়েট করো না, অ্যাপটা যখন লঞ্চ হবে তুমি এটার অবজেক্ট ক্রিয়েট করো। এটা করার জন্য ম্যানিফেস্টে যেতে হবে। ম্যানিফেস্টে যে অ্যাপ্লিকেশন ট্যাগ আমাকে বলতে হবে যে কোন অ্যাপ্লিকেশনটা লঞ্চ করবে, নেম কি, নেম হবে হচ্ছে ওই যে ইকম অ্যাপ্লিকেশন। জাস্ট এই চেঞ্জটা করে দিতে হবে। তাহলে এখন থেকে অ্যাপ যখন লঞ্চ হবে তখন সবার প্রথমে যে অবজেক্টটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে এই ইকম অ্যাপ্লিকেশন একটা অবজেক্ট ক্রিয়েট হবে। আর মাথার উপর হিল অ্যান্ড্রয়েড অ্যাপ দেওয়াতে হিল অ্যান্ড্রয়েড অ্যাপের কাজ হচ্ছে যত কোড জেনারেট করতে হবে এখন আমাকে, ওই যে অবজেক্ট ক্রিয়েট করে করে পাস করে দেয়, সব সে নিজেই করবে, নিজেই। এই ক্লাসের এই মুহূর্তে কোনো বডি নাই, বডি আমরা দিব না, বডি হিল সেই দিয়ে দিবে, অটোমেটিক্যালি কোড জেনারেট করবে, এই ভিতরে যা যা অবজেক্ট পাস করার করে দিবে। অনেকটা রুম লাইব্রেরির মতন। রুমে হচ্ছে ডিএও ফিও এগুলো ক্রিয়েট করে রাখতাম, মেথড ক্রিয়েট করে রাখতাম, কোনো বডি দিতাম না, অনেকটা এরকম। ওকে, সো এখানে কিন্তু লেখা আছে যে হিল অ্যাপ্লিকেশন ক্লাসের কাজ কি? ট্রিগার্স হিলস কোড জেনারেশন। হ্যাঁ, হিল অ্যান্ড্রয়েড অ্যাপটার মাধ্যমে কোড জেনারেশনের কাজগুলো হবে, ইনক্লুডিং ব্লেস ক্লাস অ্যাপ্লিকেশন যার সার্ভিস অ্যাপ্লিকেশন লেভেল ডিপেন্ডেন্সি। এইবার ইনজেক্ট করার পালা, অর্থাৎ কে কে ডিপেন্ডেন্ট তাদেরকে এখন তার ডিপেন্ডেন্সিগুলোকে ইনজেক্ট করা হবে। কারেন্টলি হিল্ড এই ধরনের ক্লাসগুলো সাপোর্ট করে, মানে এগুলোতে যেমন অ্যাপ্লিকেশন, ভিউ মডেল, অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্ট, এগুলোতে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করতে পারে আর কি। যখন আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট ভিউ মডেলে এই রিপোজিটরিকে আগে রিমুভ করা। প্রোডাক্ট রিপোজিটরির অবজেক্টটা প্রোডাক্ট ভিউ মডেলের মধ্যে সরাসরি ক্রিয়েট না করে আমি হাতে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে বরং আমি এটা প্রোডাক্ট ভিউ মডেলের কনস্ট্রাক্টরে পাস করব। আমি এখানে রাখি ভাল কি যেন ছিল, প্রোডাক্ট রিপোজিটরি বা রিপোজিটরি কি নামে ছিল, শুধু রিপোজিটরি এই নামে, দেখেন প্রোডাক্ট রিপোজিটরি। সেখানে কনস্ট্রাক্টরে এরর চলে গেছে, কারণ এই ক্লাসের একটা রিপোজিটরি দরকার, সেই রিপোজিটরি পাইলেই হচ্ছে। সেটা কি ফিল্ড থেকে পাচ্ছে, এটা কি কনস্ট্রাক্টর থেকে, ইট ডাজন্ট ম্যাটার।
এখন কথা হচ্ছে প্রোডাক্ট ভিউ মডেলের কনস্ট্রাক্টর আমি এভাবে দিয়ে রাখলে এখন প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্ট ক্রিয়েট করার সময় আমাকে এই রিপোজিটরি অবজেক্ট একটা পাস করতে হবে না? কিন্তু প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্ট কি আমরা নিজেরা পাস করি? পাস করে তো অ্যাক্টিভিটি ভিউ মডেল। আর এই তো পড়বে বিপদে, এই যখন প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্ট ক্রিয়েট করে আমাদেরকে পাস করবে, তাকে এখন একটা রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েট করে, দায়িত্ব তো এর না, দায়িত্ব হচ্ছে হিল্টের। আমরা এখন বলে দিব প্রোডাক্ট ভিউ মডেল যে এই যে কনস্ট্রাক্টরটা এটা অ্যাকচুয়ালি ইনজেক্ট করবে, পুশ করবে কে? হিল্ট। সো এইটার আগে @inject constructor, দ্যাটস ইট। কটলিনের নিয়ম হচ্ছে প্রাইমারি কনস্ট্রাক্টর আগে যদি কোনো অ্যানোটেশন ইউজ করেন তখন কনস্ট্রাক্টর কিওয়ার্ডটা দিতে হয়। সেটা যে কোনো অ্যানোটেশন হতে পারতো, শুধু যে হিল্টের তা না, অন্য যে কোনো যদি অ্যানোটেশন ব্যবহার করতেন সেটা নট নাল হতে পারে বা যে কোনো কিছু, প্রাইমারি কনস্ট্রাক্টর আগে অ্যানোটেশন ব্যবহার করলে কনস্ট্রাক্টর কিওয়ার্ডটা দিতে হয়। আর এখানে ইনজেক্ট মানে হচ্ছে এখন হিল্ট, এই অবজেক্টটা ক্রিয়েট যখন হবে তখন হিল্ট অটোমেটিক্যালি এই ক্লাসের কনস্ট্রাক্টরে প্রোডাক্ট রিপোজিটরির একটা অবজেক্ট আমাদেরকে দিয়ে দিবে। ওকে, আরেকটা জিনিস আছে এখানে দেখেন, ও একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে প্রোডাক্ট ভিউ মডেল এর মাথার উপরে অ্যানোটেশন দিতে হবে হিল্ট ভিউ মডেল, এই অ্যানোটেশনটা দিতে হবে। ওকে, হিল্ট ভিউ, এই অ্যানোটেশন না দিলে হিল্ট কিন্তু এখানে ইনজেক্ট করতে পারবে না, এটা দিয়ে দিলাম। আচ্ছা, প্রোডাক্ট ভিউ মডেল কার উপর ডিপেন্ডেন্ট বলতে পারেন? বা প্রোডাক্ট ভিউ মডেলকে আমরা কোথা থেকে ক্রিয়েট করতেছি? ফ্র্যাগমেন্টে, এবং অনেকগুলো ফ্র্যাগমেন্ট থেকে তো আমরা ক্রিয়েট করব, অল প্রোডাক্ট ফ্র্যাগমেন্ট, প্রোডাক্ট ডিটেইলস ফ্র্যাগমেন্ট, অর্থাৎ যেখানেই প্রোডাক্টের ইনফরমেশন দরকার সেই সব ফ্র্যাগমেন্টেই কিন্তু আমার প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন যেহেতু প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্টে এখন হিল্ড একটা কনস্ট্রাক্টরে অটোমেটিক্যালি পাস করবে, এবার প্রোডাক্ট ভিউ মডেলটা যত জায়গায় ক্রিয়েট করা হয়েছে সেটা যেভাবেই হোক প্রত্যেকটা মাথার উপরে, অর্থাৎ প্রোডাক্ট ভিউ মডেলটাকে ক্রিয়েট করা হচ্ছে কোথায়? এই ফ্র্যাগমেন্ট থেকে। সো এর মাথার উপরে এখন দিতে হবে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট, এটা দিয়ে দিতে হবে। আবার ফ্র্যাগমেন্ট কার উপর ডিপেন্ডেন্ট বলতে পারেন? অ্যাক্টিভিটি। সো মেইন অ্যাক্টিভিটির মাথার উপরে দিয়ে দিতে হবে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট। গেল করে দেখেন অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট, শুধু কিন্তু বসে বসে অ্যানোটেশন বসাচ্ছে কিন্তু আর কিছুই করতেছে না। অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্টের কাজ কি? If you annotate an Android class with Android entry point, then you also must annotate Android classes that depend on it. অর্থাৎ আমি যদি কোনো একটা ক্লাসকে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট দিয়ে অ্যানোটেট করি, তাহলে এই ক্লাসটা যার উপর ডিপেন্ডেন্ট তার মাথার উপরে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট দিতে হবে। কারণ দেখেন, অ্যাপ্লিকেশন ক্লাসের মাধ্যমে হিল্ড অবজেক্টগুলো প্রোভাইড করবে। তো একটা অবজেক্টের তো হায়ারার্কি আছে, একটা প্রোগ্রাম যখন রান হয় একটা হায়ারার্কি মেনটেন করে কিন্তু রান হয়। প্রথমে অ্যাপ্লিকেশন অবজেক্ট ক্রিয়েট করবে, আরও আনুষঙ্গিক অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে, সবার প্রথমে মেইন অ্যাক্টিভিটি অবজেক্ট ক্রিয়েট হয় না? মেইন অ্যাক্টিভিটি অবজেক্ট ক্রিয়েট হবে, তারপরে ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হবে, তারপরে না ভিউ মডেল ক্রিয়েট হবে। একটা প্রসেস তো আছে। সো আমার যে অবজেক্টটা ইনজেক্ট হবে আমাকে তো এই রাস্তা ধরেই আসতে হবে, অ্যাপ্লিকেশন থেকে অবজেক্টগুলো যে পাস হবে ভিউ মডেল পর্যন্ত আমাকে তো এই রাস্তা ধরে হিল্ড এই পথগুলো অতিক্রম করে অ্যাকচুয়ালি এখানে এসে এই কনস্ট্রাক্টরটা ইনজেক্ট করবে। ওকে, ইনজেক্ট করবে। এইবার প্রোডাক্ট ভিউ মডেল যতগুলো ফ্র্যাগমেন্টে ব্যবহার হয়েছে, আর কোথায় কোথায় ব্যবহার হয়েছে জানি না, প্রোডাক্ট ডিটেলস ফ্র্যাগমেন্টে ব্যবহার হয়ে থাকতে পারে। হ্যাঁ, এই যে এখানেও সেম কাজ করতে হবে, অর্থাৎ প্রোডাক্ট ডিটেলস ফ্র্যাগমেন্টকেও বলতে হবে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট। আর কোন কোন ফ্র্যাগমেন্টে করছি আমি জানি না, রিপোর্ট ফ্র্যাগমেন্টও রেডি করা হয় নাই, সেটিস ফ্র্যাগমেন্ট এটা এখানেও আছে আবার। সো এখানেও করতে হবে কি অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট। যদিও এখানে এই ফ্র্যাগমেন্টে কিন্তু প্রোডাক্ট ভিউ মডেলের প্রয়োজনই নাই, এটা হচ্ছে সেটিংস ফ্র্যাগমেন্ট, হচ্ছে অর্ডার সেটিংসগুলো, ডেলিভারি চার্জ, ডিসকাউন্ট এগুলো সেট করবে অ্যাডমিন। এখানে কিন্তু এটার প্রয়োজনই নেই আসলে। আচ্ছা, তারপরও দিয়ে রাখলাম।
আর কোথাও ইউজার লিস্ট ফ্র্যাগমেন্টে তো ইউজার ভিউ মডেল, আর ভিউ প্রোডাক্ট ফ্র্যাগমেন্টেও আছে, এই যে এখানেও দিতে হবে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট দিয়ে দিলাম। এইবার আসেন, এটা গেল। সো আমাদের আমরা প্রোডাক্ট ভিউ মডেলকে তার ডিপেন্ডেন্সি থেকে মুক্ত করছি। হ্যাঁ, প্রোডাক্ট ভিউ মডেলকে আমরা তার ডিপেন্ডেন্সি থেকে মুক্ত করছি। প্রোডাক্ট ভিউ মডেলের ভিতরে একটা ডিপেন্ডেন্সি অবজেক্ট ছিল, সেটাকে এখন রিমুভ করে দিচ্ছি। ভালো কথা। এবার রিপোজিটরিতে আসি। হ্যাঁ, বলছিলাম না রিপোজিটরির ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি ডাটাবেজের। এখন চাইলে এটাকে এই অবস্থাও রাখা যায়, সত্যি কথা বলতে গেলে চাইলে এটাকে এই অবস্থায় রাখা যায়, কারণ ফায়ারবেজের অবজেক্টটা আমরা কিন্তু সরাসরি কনস্ট্রাক্টর কল করে ক্রিয়েট করতেছি না, আমরা একটা সিঙ্গেলটন প্যাটার্নের মাধ্যমে ক্রিয়েট করতেছি। অর্থাৎ অবজেক্ট যদি আগে ক্রিয়েট হয়ে থাকে তাহলে ওটাই রিটার্ন করবে, আর যদি না হয়ে থাকে তাহলে প্রথমবার রিটার্ন করবে। তো বাট তারপরও এটাকেও আমরা সরাই ফেলতে চাই, কারণ এটা সরাতে গেলে একটা বিপদে পড়বো। যেমন প্রোডাক্ট রিপোজিটরি এখন ডিপেন্ড করতেছে এটার উপরে। আমি এক কাজ করি, এটাকে এখান থেকে যদি সরাই তাহলে কোথায় পাস করা যাবে? তাহলে ডাটাবেজের অবজেক্টটা কিসের মাধ্যমে পাস করবো এই রিপোজিটরিতে? কনস্ট্রাক্টরের মাধ্যমে। সো এখানে ডিক্লেয়ার না করে আমরা বড় এরকম করি, সো var db, সেটা কি টাইপের? ফায়ারবেজ ফায়ারস্টক টাইপের। তাহলে আর এখান থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। তার মানে এই রিপোজিটরি ক্লাসের ভিতরে এখন আর কোনো ডিপেন্ডেন্ট অবজেক্ট নাই, যা আছে শুধু মেথড আছে। ওকে, যা আছে শুধু মেথড আছে। প্রোডাক্ট রিপোজিটরি আর অন্য কোনো ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু এখন একটা প্রবলেম ক্রিয়েট হবে। প্রবলেমটা হচ্ছে যখন ভিউ মডেলের অবজেক্টে রিপোজিটরির অবজেক্ট একটা পাস করবে, তাই না? যখনই প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্ট দরকার, হিল্ট কি করবে? এর কনস্ট্রাক্টরে আমাদেরকে একটা প্রোডাক্ট রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েট করে দিয়ে দিবে। কিন্তু প্রবলেম হয়ে গেছে, প্রোডাক্ট রিপোজিটরির কনস্ট্রাক্টরে এখন একটা অবজেক্ট আছে। অর্থাৎ হিল যখন প্রোডাক্ট রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েট করবে, আগে তো কনস্ট্রাক্টর ছিল না, সো হিল ইজিলি কনস্ট্রাক্টর কল করে একটা অবজেক্ট ক্রিয়েট করে দিয়ে দিত। কিন্তু এখন হয়েছে কি, হিল যখন প্রোডাক্ট ভিউ মডেলকে রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েট করতে যাবে, করতে যেয়ে দেখবে আরে এখানে তো আবার ফায়ারবেজের একটা অবজেক্ট দিতে হবে। আর ফায়ারবেজের অবজেক্টটা কিন্তু নর্মাল কনস্ট্রাক্টর কল করে করা যায় না, ওই গেট ইনস্ট্যান্স মেথড কল করে করতে হয়, যেটা হিল্ড জানে না। সো এই ডিবির অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে হিল্ড এটা জানে না। সো যেগুলা স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ কনস্ট্রাক্টর এমটি কনস্ট্রাক্টর কল করে যে অবজেক্টগুলো ক্রিয়েট করা হয়, হিল্ড সেটা অনায়াসে করে দিতে পারে। কিন্তু যেই অবজেক্টগুলো এমটি কনস্ট্রাক্টর কল করে বা অন্য মেথড, যেমন বিল্ডার প্যাটার্নে রেট্রোফিটের অবজেক্ট ক্রিয়েট করছিলাম কি হবে? রেট্রোফিট ডট বিল্ডার। রুমের অবজেক্ট ক্রিয়েট করছে রুম ডাটাবেস ডট বিল্ডার। তারপরে দুনিয়ার জিনিস পাস করতে হয়। হিল্ড কিন্তু এসব কিছু বুঝবে না। হিল্ড এসে সিম্পলি এখানে বাড়ি খাবে, বাড়ি খেয়ে বলবে যে আমি ফায়ারবেজের ফায়ারস্টোর অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না। ওকে, তাহলে এখন সময় আসছে হিলকে একটু হেল্প করা, যে আমরা হিলকে বলে দিব আচ্ছা ঠিক আছে, এই ধরনের কেসগুলোতে তুমি এই অবজেক্টগুলো এইভাবে ক্রিয়েট করবে। অর্থাৎ ফায়ারবেজের অবজেক্টটা আমরাই অন্য কোথাও ক্রিয়েট করে রাখবো, হিল্ড ওখান থেকে নিয়ে আমাদেরকে এখানে সাপ্লাই দিল। সো এই ধরনের সিচুয়েশনের জন্য আমরা একটা ডিপেন্ডেন্সি ডিআইতে আর একটা ক্লাস ক্রিয়েট করি, যার নাম দিচ্ছি এটার নাম কি দিব? এটা একটা মডিউল। হ্যাঁ, এটাকে মডিউল বলা হয়, মডিউল ক্লাস। আমি এটার নাম দিচ্ছি ডিবি মডিউল বা ইকম অ্যাডমিন মডিউল। এবং এটা একটা অবজেক্ট হবে। হ্যাঁ, অর্থাৎ সিঙ্গেলটন প্যাটার্ন, এটা একটা অবজেক্ট হবে। এর মাথার উপরে দিতে হবে এটা যে একটা মডিউল, সেটা দিতে হবে, এবং এর মাথার উপরে দিতে হবে ইনস্টল ইন, অর্থাৎ এই মডিউলটা কোথায় ইনস্টল হবে, অর্থাৎ এই মডিউলটার অবজেক্ট অ্যাপ্লিকেশনের পুরো লাইফ সাইকেল জুড়ে থাকবে, নাকি এই মডিউলটা শুধুমাত্র একটা ফ্র্যাগমেন্ট ব্যবহার করবে, নাকি শুধু একটা অ্যাক্টিভিটি ব্যবহার করবে। এখানে কয়েক ধরনের ইনস্টল ইনের প্যারামিটার, কয়েক ধরনের ভ্যালু দেওয়া যায়। যেমন
অ্যাক্টিভিটি কম্পোনেন্ট, তারপরে দিতে পারেন ফ্র্যাগমেন্ট কম্পোনেন্ট। অর্থাৎ এই মডিউলটা যদি আপনি চান যে না এই মডিউলটা শুধুমাত্র একটা ফ্র্যাগমেন্ট যতক্ষণ লাইফ সাইকেল ভিজিবল থাকবে তখনই এই মডিউলটা হবে, ফ্র্যাগমেন্টটা ডিস্ট্রয় হয়ে গেলে এই মডিউলটা ডিস্ট্রয় হয়ে যাবে, তাহলে এখানে ফ্র্যাগমেন্ট কম্পোনেন্ট দিবেন। যদি চান যে না এটা অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের উপর ডিপেন্ডেন্ট তাহলে অ্যাক্টিভিটি কম্পোনেন্ট। কিন্তু আমি চাই যে এই মডিউলটা পুরো অ্যাপ্লিকেশনের লাইফ সাইকেল জুড়ে যেন থাকে, এই কারণে এখানে দিতে হবে সিঙ্গেলটন কম্পোনেন্ট, সিঙ্গেলটন কম্পোনেন্ট ক্লাস। আর এর মধ্যে একটা মেথড থাকবে, মেথডের নাম দিচ্ছি প্রোভাইড ফায়ারস্টোর ডাটাবেস বা প্রোভাইড ফায়ারস্টোর, হ্যাঁ প্রোভাইড ফায়ারস্টোর। এবং এখানে এই মেথডটা রিটার্ন করবে অ্যাকচুয়ালি ফায়ারবেস ফায়ারস্টোর একটা অবজেক্ট, এবং এখান থেকে আমরা রিটার্ন করে দিব যেভাবে ঠিক ফায়ারবেসের অবজেক্ট আমরা ডিক্লেয়ার করি, অর্থাৎ ফায়ারবেস ফায়ারস্টোর ডট গেট ইনস্ট্যান্স, এবং এর মাথার উপরে দিতে হবে প্রোভাইডস। বালিশ এনে দেবো? এক লাইন কাটার জন্য এত কিছু পরে বুঝবেন। দেখেন এখন এখানে এই যে রিপোজিটরি, এই যে প্রোডাক্ট রিপোজিটরি, এখানেও এখন কিন্তু আমাকে দিতে হবে ইনজেক্ট, যেটা এখনো দেওয়া হয় নাই, ইনজেক্ট কনস্ট্রাক্টর। ওকে, ইনজেক্ট কনস্ট্রাক্টর। দেখেন এখানে অদ্ভুত কিছু সিম্বল আসছে, এখানে কি লেখা? কিছু না, এখানে ক্লিক করলে এখানে চলে আসতেছে, খেয়াল করছেন? এখানে ক্লিক করলে এখানে চলে আসতেছে। একটু আগে বলছিলাম যে হিল যখন প্রোডাক্ট ভিউ মডেলে একটা প্রোডাক্ট রিপোজিটরি পাস করতে যাবে, এর অবজেক্ট ক্রিয়েট করতে যে বিপদে পড়বে, কারণ এর অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টরে আবার একটা ফায়ারবেসের অবজেক্ট দিতে হবে, যেটা কিভাবে ক্রিয়েট করতে হবে হিল সেটা জানে না। হিলকে জানানোর জন্য আমরা এই ব্যবস্থাটা করলাম। দ্যাট মিনস হিলটের যখনই ফায়ারবেস ফায়ারস্টোরের প্রয়োজন হবে সে এই অবজেক্টটা সবসময় এখান থেকেই পাবে, এই মেথড থেকেই পাবে। সো অটোমেটিক্যালি এটার অবজেক্ট কল হওয়ার সময় এই মেথডটা কল হবে, এই কারণে এখানে লিখে দিচ্ছে যে প্রোভাইডস, এখানে মেসেজ ডিবি কনজিউমস প্রোভাইড ফায়ারস্টোর, অর্থাৎ ডিবি কোত্থেকে কনজিউম করবে অবজেক্টটা, এখান থেকে এই মেথড থেকে কনজিউম করবে, অর্থাৎ এখান থেকে যে ফায়ারবেসের অবজেক্টটা রিটার্ন করতেছি এটাই এখানে এসে জমা করবে। সো এটা হচ্ছে সেই প্রসেস যেখানে কোনো একটা ক্লাসের অবজেক্ট নর্মালি ক্রিয়েট করা যাচ্ছে না, হয় সিঙ্গেলটন প্যাটার্ন গেট ইনস্ট্যান্স অথবা কোনো একটা এটা যদি কোনো একটা ইন্টারফেস হতো, ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করা যায়, ইন্টারফেসের চাইল্ড ক্লাস ক্রিয়েট করতে হয়, চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে এরকম প্রোভাইড করতে হতো ইন্টারফেসের অবজেক্টে আসলে কোন চাইল্ড ক্লাস পাস করতে হবে, এরকম আলাদা আলাদা প্রোভাইডস মেথড ক্রিয়েট করে করে করতে হতো। দেখেন আমার কাজ কিন্তু এতটুকুই, শেষ, হিল শেষ। অর্থাৎ হিল বা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মূল কনসেপ্টটাই হচ্ছে একটা ক্লাসের ভিতরে আর একটা ক্লাস যখন আমরা কনস্ট্রাক্টর কল করে ক্রিয়েট করি তখন যাকে ক্রিয়েট করতেছি সে ডিপেন্ডেন্ট বা সে হচ্ছে ডিপেন্ডেন্সি, যার ভিতরে ক্রিয়েট করতেছি সে ডিপেন্ডেন্ট। সো আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশনের মূল থিমটাই হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিতর থেকে তার ডিপেন্ডেন্সিগুলোকে রিমুভ করা। অর্থাৎ আমরা কোনো ক্লাসের ভিতরেই সরাসরি কনস্ট্রাক্টর কল করে এরকম অবজেক্ট ক্রিয়েট করব, বরং এই অবজেক্টগুলো কেউ একজন আমাদেরকে আগে ক্রিয়েট করে পাস করে দিবে। কে ক্রিয়েট করবে? হিল ক্রিয়েট করবে। কার মধ্যে ক্রিয়েট করবে? ওই অ্যাপ্লিকেশন ক্লাসের ভিতরে অটোমেটিক্যালি কোড জেনারেট করে ক্রিয়েট করবে। ভিউ মডেলের ভিতরে ডিপেন্ডেন্সি ছিল রিপোজিটরি, সেটাকে কাট করে কনস্ট্রাক্টরে নিয়ে গেছে, যেন হিল ভিউ মডেলের অবজেক্ট যখনই এই প্রোভাইডার, ওই যে প্রোভাইডার, সেটা অল প্রোডাক্ট ফ্র্যাগমেন্ট হতে পারে, প্রোডাক্ট ভিউ ফ্র্যাগমেন্ট হতে পারে, যখনই প্রোডাক্ট ভিউ মডেল একটা অবজেক্ট আমাদের প্রয়োজন হবে এবং অ্যাক্টিভিটি ভিউ মডেল যখনই আমাদেরকে প্রোডাক্ট ভিউ মডেল অবজেক্ট দিয়ে দিবে, হিল নিজের থেকেই প্রোডাক্ট ভিউ মডেলের কনস্ট্রাক্টরে একটা রিপোজিটরি অবজেক্টও দিয়ে দিবে যেন আমরা এখানে ব্যবহার করতে পারি। আবার প্রোডাক্ট রিপোজিটরি অবজেক্ট ক্রিয়েট করার সময় হিল দেখতেছে যে এর কনস্ট্রাক্টরে আবার একটা ফায়ারবেস ফায়ারস্টোর এরও অবজেক্ট দরকার। সো হিল এটাও ক্রিয়েট করতে যাবে, কিন্তু ক্রিয়েট করতে যেয়ে পারবে না, কারণ এটাকে নর্মাল ওয়েতে ক্রিয়েট করা যাচ্ছে না। সো হিলকে আমরা এই ক্ষেত্রে একটু হেল্প করবো। হিলকে বলবো ঠিক আছে তোমার ডিবির অবজেক্ট দরকার, ডিবির অবজেক্ট তুমি এই মেথডটা কল করলেই পাবা,
হিল তখন অটোমেটিক্যালি এই মেথডটা কল করবে এবং এখানে ডিবির একটা অবজেক্ট দিয়ে দিবে। এখন থেকে যে কোনো রিপোজিটরিতে এখন আপনাদের কাজ হচ্ছে, আমি শুধু এটা প্রোডাক্ট ভিউ মডেল আর প্রোডাক্ট রিপোজিটরিতে করলাম, এরকম তো আরো আছে না? আরো তো আছে। এই যে অর্ডার ভিউ মডেল আছে, অর্ডার ভিউ মডেলের মধ্যে দেখেন অর্ডার রিপোজিটরি যে ডিপেন্ডেন্সি। কি করতে হবে বলেন তো? এই ডিপেন্ডেন্সি এখান থেকে রিমুভ করতে হলে কি করতে হবে? এটাকে কনস্ট্রাক্টরে দিতে হবে, রাইট? তাহলে এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে val অর্ডার রিপোজিটরি আর এখানে কি করতে হবে? ইনজেক্ট এবং কনস্ট্রাক্টর, আর এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটার মাথার উপর দিতে হবে হেল্ড ভিউ মডেল। এই ভিউ মডেলটা যতগুলো ফ্র্যাগমেন্ট থেকে ক্রিয়েট করা হয়েছে সবগুলোর মাথার উপর দিতে হবে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট। আর ফ্র্যাগমেন্টগুলো ডিপেন্ড করে অ্যাক্টিভিটির মাথার উপর অলরেডি বসায় দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এই অর্ডার ভিউ মডেল কোথায় সেটা না হয় দিব, কিন্তু অর্ডার রিপোজিটরিতে কিন্তু আবার সেম জিনিস। তো এটাকে কি করতে হবে? তাহলে val db সেটা হবে ফায়ারবেস ফায়ারস্টোর, এটা এখান থেকে বাদ হিল। আচ্ছা, এটাকে ইনজেক্ট করবে হিল, এটাকে এখন একটু স্পেস দিতে হবে, নাহলে আবার নেয় না। ইনজেক্ট করবে এবং এটা কনস্ট্রাক্টর, আর কিন্তু কিছু করতে হচ্ছে না, কারণ হিল খুব ভালো করে জানে যে ডিবির অবজেক্ট কোথায় পাওয়া যায়, কোন মেথড কল করলে পাওয়া যাবে। অর্ডার ভিউ মডেল আর অর্ডার রিপোজিটরি এদেরকেও মুক্ত করা হলো। এখন কথা হচ্ছে অর্ডার ভিউ মডেলটা কোন ফ্র্যাগমেন্ট থেকে ক্রিয়েট করা হয়েছে? আমরা তো অল প্রোডাক্ট ফ্র্যাগমেন্টকে অলরেডি এন্ট্রি পয়েন্ট করে দিচ্ছি। ক্যাটাগরি ফ্র্যাগমেন্টে কি জানি না, যদি প্রয়োজন হয় করতে হবে। ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্ট, এখানে কি কোনো অর্ডার ভিউ মডেল না, এই যে লগ ইন ভিউ মডেলকেও কিন্তু করতে হবে। দেখেন লগ ইন ভিউ মডেলের মধ্যে কি দেখেন, হ্যাঁ লগ ইন ভিউ মডেল এই জন্যই তো বলতেছি, যখন নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, যখন এখন থেকে নতুন প্রজেক্ট যখনই কোনো কপলিং দিয়ে অ্যান্ড্রয়েড প্রজেক্ট ক্রিয়েট করবেন, শুরুতে হিল লাইব্রেরিটা অ্যাড করে নিন, শুরুতেই মেইন অ্যাক্টিভিটির মাথার উপরে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট লাগাই দিন। যতগুলো ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করবেন মাথার উপরে একটু কষ্ট করে অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট। ভিউ মডেলগুলো যখনই ক্রিয়েট করবেন একটু কষ্ট করে মাথার উপরে হিল ভিউ মডেল, আর কনস্ট্রাক্টর যা পাস করেন আগে থেকে বানায় রাখবেন। তাহলে আর বারবার ক্লাসের ভিতরে ডিবির অবজেক্ট এইসব হাবিজাবি ক্রিয়েট করতে হবে না। লাইন কিন্তু এমনি কমে যাবে। আপনি বললেন যে না এক লাইন মোছার জন্য কতগুলো কাজ করছি, এক লাইন মোছার জন্য না। এখন যতগুলো ভিউ মডেল আছে সবগুলো থেকে বা রিপোজিটরি থেকে কিন্তু এই লাইনটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। এখন যত জায়গায় ফায়ারবেজের অবজেক্ট ক্রিয়েট করছেন ডাটাবেজের সব জায়গা থেকে বাদ দিয়ে দেন, কনস্ট্রাক্টরে দিয়ে দেন। ওকে, এখানেও ডিপেন্ডেন্সি আছে, এই যে এখানেও ডিপেন্ডেন্সি আছে। দেখেন এই যে ফায়ারবেজ অথ, তার মানে ফায়ারবেসের অথরের যদি একটা অবজেক্ট দরকার হয় আমাকে আরেকটা প্রোভাইড মেথড লিখতে হবে না? হ্যাঁ, অনেকটা এরকমই কিন্তু আমাকে আরেকটা প্রোভাইড মেথড লিখতে হবে। এটা প্রোভাইড, মনে করেন যে ফায়ারবেস অথ, প্রোভাইড ফায়ারবেস অথ রিটার্ন করবে কি ফায়ারবেসের অথের একটা অবজেক্ট, ফায়ারবেস অথের অবজেক্ট। এখান থেকে রিটার্ন হবে ফায়ারবেস অথ ডট গেট ইনস্ট্যান্স। এইবার যেখানে যেখানে ফায়ারবেস অথের প্রয়োজন হবে হিল্ড এখান থেকে প্রোভাইড করবে। এখন এটাকে কেউ ব্যবহার করে না, এই কারণে যেমন এই প্রোভাইড ফায়ারবেস এটা কে ব্যবহার করতেছে এখান থেকে বোঝা যাবে। আচ্ছা, ডিপেন্ডেন্সি রিলেটেড ফাইল, ও সরি দেখাচ্ছে না কিন্তু বলছে ডিপেন্ডেন্সি রিলেটেড ফাইল। ওকে, ড্যাশবোর্ড ফ্র্যাগমেন্ট, অর্ডার ভিউ মডেল আর কার কে ফ্র্যাগমেন্ট ব্যবহার করছে, কারণ ওগুলাতে যদি অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট না দেয় অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। অর্ডার লিস্ট ফ্র্যাগমেন্ট তো অবশ্যই ব্যবহার করছে, মানে করবে, ভবিষ্যতে করবে আর কি। এখানে আমি আগের থেকে দিয়ে রাখি অ্যান্ড্রয়েড এন্ট্রি পয়েন্ট। প্রোডাক্ট ডিটেলস ফ্র্যাগমেন্টে কি দরকার আছে? নাই। রিপোর্ট ফ্র্যাগমেন্টে অবশ্যই দরকার আছে, দিয়ে রাখি। সেটিংস ফ্র্যাগমেন্টে দরকার, এই যে আগে থেকে দেওয়া আছে। ইউজার লিস্ট ফ্র্যাগমেন্ট, যেমন ইউজার ভিউ মডেলও সেম জিনিস, রিপোজিটরি ক্রিয়েট করছি, আবার রিপোজিটরির সময় ডিবি, একই কাজ কিন্তু ঘুরে ফিরে সব ডিপেন্ডেন্সিগুলো আপনাকে বাদ দিতে হবে।
আর ভিউ প্রোডাক্ট ফ্র্যাগমেন্টে কি অর্ডার আছে নাই, তো মোটামুটি সব শেষ। এবার যদি অ্যাপ্লিকেশন রান দেই, কোডে কিন্তু বিন্দুমাত্র কোনো চেঞ্জ আসবে না, আগে যে আউটপুট দেখতেন ওরকমই দেখবেন, খালি এখন বিল্ড হতে একটু সময় লাগবে, এই কথা। প্রথমবার বিল্ড হতে সময় লাগবে। ডিপেন্ডেন্সি ইনজেকশন কনসেপ্টটা বোঝা গেছে? যদি এক কথা বলতে চাই যে ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, কি আনসার দেবেন? ডিপেন্ডেন্সি ইনজেকশন, ইনজেকশন তো বোঝেন, ইনজেকশন পুশ করে, তাই না, বাইরে থেকে দেয়া হয়। এখন ডিপেন্ডেন্সি ইনজেক্ট করা হবে, তার মানে ইনজেকশনে ওষুধের বদলে থাকবে কি, অবজেক্ট। অবজেক্টগুলো কাকে দিব, যার দরকার, অর্থাৎ যারা আগে নিজে ক্রিয়েট করতেছিল এখন তাদেরকে নিজে ক্রিয়েট করতে হবে না, অবজেক্টগুলো বাইরে থেকে পুশ করে দেওয়া হবে। সো ডিপেন্ডেন্সি ইনজেকশনের এর হচ্ছে একটা ক্লাসের ভিতরে যখন আরেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়, তখন বাইরের ক্লাসটা ওই ভিতরের ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর ভিতরের ক্লাসটাকে বা ভিতরের অবজেক্টটাকে ডিপেন্ডেন্সি বলা হয়। সো ডিপেন্ডেন্সি ইনজেকশনের মূল থিমই হচ্ছে এই ডিপেন্ডেন্সিগুলো রিমুভ করা, অর্থাৎ অবজেক্ট যার যার দরকার সব বাইরে থেকে নির্দিষ্ট একটা জায়গা থেকে সাপ্লাই হবে, যার যে অবজেক্ট দরকার সেটাকে ইনজেক্ট করা হবে। দুইভাবে ইনজেক্ট করা যায়, কনস্ট্রাক্টরের মাধ্যমে, ফিল্ডের মাধ্যমে করা যায়। আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করছি, চাইলে ফিল্ডের মাধ্যমে করা যাবে, একই কথা। তাহলে হবে না, ফার্স্ট টাচ কিচ্ছু হবে না, বড় জোর মনে করেন যে 0.24 কেবি বাড়তে পারে সাইজ, কারণ একটা লাইব্রেরি ব্যবহার করছে, কিন্তু এটা আমার অ্যাপ ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে যাবে আরো, যদি মনে করেন ইজি আর কি। ডিপেন্ডেন্সি ইনজেকশন কিন্তু লাগে, এটা অনেক কোম্পানিতে গেলেও কিন্তু ইউনিট টেস্টিং করুক আর না করুক, হয়তো তারা ঠিক করে যে না পরে করবো ইউনিট টেস্টিং, কিন্তু সব মানে মঞ্চ রেডি করে রাখি, এমভিভিএম অ্যাপ্লাই করবে, ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যাপ্লাই করবে, সব কিছু করবে, পরে কোনো এক সময় যে হয়তো ইউনিট টেস্টিং করার সময় যেন ঝামেলা না হয় এই জন্য আগে থেকে এলে সব ক্রিয়েট করে রাখা। কারণ ইউনিট টেস্টিং খুবই সহজ একটা জিনিস, কিন্তু মাঝে মাঝে কঠিন হয়ে যায় যদি আমরা উল্টাপাল্টা কোড লিখি। যেমন একটা ক্লাসের একটাই কাজ হওয়া উচিত, কিন্তু এই একটা ক্লাসকে দিয়ে যদি 14টা কাজ করান, ওই ক্লাসটাকে টেস্ট করার জন্য আপনাকে 14×3=42টা মেথড বানাতে হবে, ঠিক আছে? ওই ক্লাসের ভিতরে যদি এখন আরো 1000টা অবজেক্ট ক্রিয়েট করে রেখে দেন, ওই ক্লাসটা টেস্ট করার জন্য ওই অবজেক্টগুলো আপনাকে মকআপ অবজেক্ট ক্রিয়েট করতে হবে, প্রচন্ড ঝামেলার বিষয়। আপনার মানে ইউনিট টেস্টিং করতে যেমন অজ্ঞান হয়ে যেতে পারে। এই কারণে ইউনিট টেস্টিংটা ইজি করার জন্যই কিন্তু এত কিছু। সো আপনারা ইউনিট টেস্টিং করেন আর না করেন, ইউনিট টেস্টিং করাটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, করাটা খুবই ভালো, কিন্তু সিম্পলি ডেভেলপমেন্ট টাইম ডাবল হয়ে যায়, ডাবল বা ট্রিপল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু করি আর না করি আমার স্টেজ সেট করে রাখতে হবে, যেন ফিউচারে যে কোনো সময় যেন আমরা করতে পারি। আজকে ফ্লাটার শুরু করবো, কিন্তু কেউ আসলোই না, কারো কোনো আগ্রহ নেই, বাকিদের আর কোনো আগ্রহ নেই। এখানে 14 জন আছেন আপনারা, বাকি 11 জন কই? বিকালের ব্যাচে নিশ্চয়ই 11 জন আসে না। কিন্তু আমি তো প্রত্যেকদিন এই চেহারাগুলোই দেখি, এর বাইরে তো কাউকে নতুন দেখি না। না, দুপুরে ব্যাচ মোটামুটি ফিল আপ থাকে, কারণ সকালে অনেকেই দুপুরে আসে, আর দুপুরে ব্যাচ থাকে এরকম 14-15-16 জন আসে, তো সব মিলে দেখা যায় যে একটু রুমটা গরম থাকে। সেটাই, একজন আসছে। এটাই তো সমস্যা, যে আসবে না তার টাকা তো আরেকজনকে দেওয়া যাবে না, সেটা রিফান্ডও করা যাবে না, এটার ওয়েস্ট, এটা কিন্তু একটা ওয়েস্ট। এই জন্যই তো জোর করে ডাইকে হাত পা যেমনি হোক
বাইন্দা টাইন্দা পিটায় নিয়ে আসলে হলো তাই ক্লাস করে তুই অন্তত অ্যান্ড্রয়েড শেখ আর না শেখ টাকাটা অন্তত নিয়ে যায় নাহলে এটা জবাবদিহিতা করতে হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা নাইটমেয়ার এই ড্রপ আউট ড্রপ আউট সবচেয়ে কম হয় গ্রাফিক্সে 100% না ওদের যে আগ্রহ আহা সবাই $10 $20 ইনকাম করে মাস গ্রাফিক্স আর আমরা গেলে শিখি নতুন নতুন আপডেট আসে আর শিখি আপনারা যখন করবেন একসাথে $1000 অ্যান্ড্রয়েডে ফ্রিল্যান্সিং করাটা কঠিন কারণ এটা অ্যাপ ডেভেলপ করে গ্রাফিক্স তো মনে ছোটখাটো একটা ফ্লায়ার ডিজাইন করবে একটা লগো ডিজাইন করলে $5 পাওয়া যায় ঠিক আছে সেটা নিজে করেন আর জায়গা থেকে চুরি করে নিয়ে আসেন করে দিলে হয়ে গেল $5 আর অ্যান্ড্রয়েডে $5 কোনো কাজ আছে বলেন আপনাকে বলবে যে আমার লগ ইন ফাইলটা একটু লগ ইন পেজটা ডিজাইন করে দেয় এখন গাধা টাইপের ক্লায়েন্ট হলে বলতেই পারে কিন্তু যদি ডিজাইনই করতে হয় তাহলে আপনার কাছে আসবে কেন ডিজাইনারের কাছে যাবে এই জন্য অ্যান্ড্রয়েডে দেখা যাবে যে গ্রাফিক ডিজাইনাররা $1000 ইনকাম করতে তাদেরকে হয়তোবা 150-200 কাজ করতে হবে আর আপনারা $1000 ইনকাম করতে 2টা অ্যাপ বানাবেন কাজ শেষ হ্যাঁ 2টা অ্যাপ বানালে $1000 স্যার ওই ক্লায়েন্টগুলো পাস করে দেয় কোথা থেকে পাবে স্যার ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে আপনাকে কি ক্লায়েন্ট খুঁজতে হবে নাকি সে দেখেন অ্যাপ্লিকেশনে রান করছে প্রোডাক্টে যে প্রোডাক্ট দেখা যায় ইউজারে তো মনে হয় করিনি তাই না ইউজারটা আসলে ডিপেন্ডেন্সি ইনজেকশন অ্যাড করা হয় নাই ওটা আপনারা করে নিন অ্যাপ্লিকেশন আগের মতোই রান করবে সব অ্যাপ্লিকেশনে কোনো চেঞ্জ নাই কিন্তু কোডে এখন আমরা বলতে পারি গর্বের সাথে যে আমার কোনো ক্লাসে এরকম সরাসরি এরকম ডিপেন্ডেন্ট কিছু নাই ডিপেন্ডেন্সি নাই আমাদের মাত্র 3 সো আমি কেবল ডাউট হইছে